সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের দ্রাবক নিষ্কাশন। কি নিষ্কাশন বলো তো? দ্রাবক নিষ্কাশন। একটু মনে রাখো, কি নিষ্কাশন বলো? দ্রাবক নিষ্কাশন। দ্রাবক নিষ্কাশন, ফাইন। এই দ্রাবক নিষ্কাশন এই টপিকটা বিশেষ করে একাডেমিকের জন্য একদমই গুরুত্বপূর্ণ নয়, কিন্তু কার জন্য গুরুত্বপূর্ণ? অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে বুয়েটের জন্য। এই দ্রাবক নিষ্কাশনের টপিকটা বুঝতে গেলে বেসিকটা বুঝতে হয়। বেসিকটা যদি না বুঝো তাহলে তোমার পুরো ব্যাপারটা পুরো উল্টাপাল্টা মনে হবে, ঠিক আছে কিনা? তাহলে প্রথমে একটু খেয়াল করো, এই কথা নাই, প্রথমে একটু খেয়াল করবা, সেটা হচ্ছে এই কথা নাই, এই দ্রাবক নিষ্কাশন জিনিসটা কি, এটা কেন কাজে লাগে, বা কি জন্য আমরা এটা দ্রাবক নিষ্কাশনটা করি। মনে করো কোন একটা উদ্ভিদজ কোন একটা বস্তু থেকে, বা কোন একটা উদ্ভিদজ কোন একটা যেমন গাছের বাকল বা সামথিং কিছু, ওখান থেকে কোন একটা জৈব যৌগটাকে এক্সট্রাক্ট করতে চাও, মানে আলাদা করতে চাও। জৈব কি করতে চাও বলো? এক্সট্রাক্ট বা আলাদা করতে চাও। তাহলে আলাদা করতে হলে কি করতে হবে বলো তো? তাকে ওই যৌগের মধ্যে, মানে যে যৌগ, মানে মনে করো এই বাকলের মধ্যে ওই জৈব যৌগটা মিশ্রিত আছে, এবং ওই বাকলের ওই উপাদানগুলো থেকে তাকে আলাদা করা সম্ভব না। তো আমি কি করলাম, ওই জৈব যৌগের যে দ্রাব্যতা সেটা উন্নয়নের একটা উপযুক্ত দ্রাবক নির্বাচন করলাম, যার সাথে ওই জৈব যৌগটা কি হয় বল? দ্রবীভূত হয়। তো দ্রবীভূত হলে আমি কি করলাম, ওটার মধ্যে ওই জৈব যৌগটা দ্রবীভূত করলাম। তো দ্রবীভূত করলে তখন ওই জৈব যৌগটা কি হবে জানিস? ওই বাকলের যে উপাদান আছে সেখানের সাথে সাথে তার সাথে যেটা আমি নতুন করে মিক্স করলাম তার সাথে মিশ্রিত হয়ে যাবে। তো মিশ্রিত হয়ে তাকে আমি ঝাঁকানোর পরে তাকে আমি কি করে ফেললাম? আলাদা করে ফেললাম। আলাদা করে ফেলার সাথে সাথে ওই জৈব যৌগের কিছু অংশ এটার সাথে দ্রবীভূত হয়ে গেল। ফলে আমি ওই জৈব যৌগটা থেকে কি করলাম, সহজে কি করতে পারলাম, যেটা দ্রাবক দিলাম সেটা থেকে সহজে আলাদা করে ফেলতে পারলাম। কিন্তু আমি চাইলে কোথা থেকে পারতাম না, যেখানে আছে গাছের বাকল সেখান থেকে পারতাম না। এভাবে বিভিন্ন সুগন্ধি এক্সট্রাক্ট করা হয়, বা বিভিন্ন অনেক কিছু করা হয়। এই ব্যাপারগুলো একটু মনে রাখবে, দ্যাটস ইট, এগুলো একটু মনে রাখবি। তখন আমার প্রশ্ন হচ্ছে, একটু মাথা রাখবি, দেখ প্রশ্নটা কি, দেখতে একটু ভালো করে দেখ, খেয়াল করে এদিকে দেখা। না, প্রথমে তোরা বেসিকটা মাথায় রাখতে হবে, তারপরে তোর এই হাতে যাইতে হবে, ঠিক আছে কিনা? তো এখন এই জিনিসগুলো অনেক কাজে লাগে। তো প্রথমে আমি সংজ্ঞা জানতে হবে, সংজ্ঞা। তাহলে সংজ্ঞাটা আমরা একটু দেখবো, যে দ্রাবক নিষ্কাশন কাকে বলে। সবাই একটু লিখ, উপযুক্ত মিশ্রণ থেকে যে সংজ্ঞাটা লিখ, সবাই সংজ্ঞাটা লিখ, সবাই সংজ্ঞাটা লিখে, যে সংজ্ঞাটা লিখ, একদম বড় করে দিচ্ছি সংজ্ঞাটা, দেখ সবাই সংজ্ঞাটা লিখ, দেখ এটা অথবা এটা বা এটা অর, এর নিচেরটা হচ্ছে অর, মানে চাইলে এটাও লিখতে পারি, চাইলে এটাও লিখতে পারি। আর এটা হচ্ছে ফ্লো চার্ট। আমি ফ্লো চার্টটা আমি দেখাবো, কথা বলিস না দাঁড়া। ফ্লো চার্টটা লিখে, হ্যাঁ ফ্লো চার্টটা সহ লিখে ফেল দ্রুত, এই তিনটে জিনিস লিখে ফেলো দ্রুত। তারপর আমি ভিডিও সহ দেখা দেবো, পুরো ব্যাপারটা দেখা দেবো। সবাই লিখো, ফ্লো চার্টটা আমি বুঝিয়ে দেবো, আগে সংজ্ঞাটা লিখো। তাহলে কি লিখতে বলো তো? মিশ্রণ, দেখো মিশ্রণ থেকে উপযুক্ত দ্রাবকের সাহায্যে কোন জৈব যৌগকে দ্রবীভূত করার পর পৃথক করার পদ্ধতিকে কি বলা হয় বল? দ্রাবক নিষ্কাশন বলা হয়। পৃথক করার পদ্ধতিকে দ্রাবক নিষ্কাশন বলা হয়। পৃথক করার পদ্ধতিকে দ্রাবক নিষ্কাশন বলা হয়। পৃথক করার পদ্ধতিকে দ্রাবক নিষ্কাশন বলা হয়, মানে জৈব যৌগটাকে আলাদা করি আর কি, দ্যাটস ইট, আর অন্য কোনো কিছু না। হ্যাঁ, দুটোটা একটা লিখলে হবে। আচ্ছা, তাহলে এটা আমি মজার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব, তো সমস্যা হবে না। তোকে আমি ভিডিওটা দেখানোর পরে তারপর আচ্ছা আমি অঙ্ক করাবো, অঙ্ক সহ ফ্লো চার্টও লিখবে, আগে বুঝে দিই না। দেখ প্রথমে কি করতে হচ্ছে, দ্রাবক নিষ্কাশনের জন্য নমুনা এবং ভেজাল, তার মানে নমুনার সাথে সাথে যেটা দরকার ভেজালও আছে। তো তার মধ্যে আমি উপযুক্ত জৈব মিক্স করলাম, মিক্স করার পর মিশ্রিত করার পর তাকে ঝাঁকালাম, ঝাঁকানোর পর দুইটা স্তর তৈরি হবে। দুইটা কি তৈরি হবে বল? তো যে স্তরটা আমি বাইরে থেকে দিয়েছি সেটার সাথে সাথে কিছু জৈব যৌগ কি হয়ে যাবে বল? মিশ্রিত হয়ে যাবে। তো মিশ্রিত হয়ে যায়, তাকে আমি পৃথক করলাম, পৃথক করে আবার তাকে আলাদা করলাম। কিন্তু এখান থেকে আলাদা করা সম্ভব ছিল না, কিন্তু আমি বাইরে থেকে কি করলাম, একটা কি যোগ করলাম বল? দ্রাবক, দ্রাবক মিশ্রিত করলাম। দ্রাবক মিশ্রিত করে দেন আমি পৃথক স্তর তৈরি করার পর তাকে আমি আলাদা করতে পারবো। এই প্রসেসটার নামই কি বল? দ্রাবক নিষ্কাশন। তাহলে ফ্লো চার্টটা একটু লিখে ফেল সবাই, ফ্লো চার্ট। ফ্লো চার্টটা লিখতে পারলে, ফ্লো চার্টটা লিখে ফেল, ফ্লো চার্টটা লিখে ফেল।
সামনে চলে আসো। আচ্ছা, সোজা লিখো হয়েছে? লিখো, দ্রুত লিখো। সামনে চলে আসো। এবার আমি ভিডিওটা দেখাবো, ভিডিওটা দেখানোর পর তারপরে পুরোটা বুঝবা। দ্যাটস ইট, আর কোনো ঝামেলা নেই। হ্যাঁ, এটা যখন হবে মানে একটা যেটা পৃথক করবো সেটাতেই জৈব যৌগ আমার আছে, আর বাকিটা তো রয়ে গেছে, রয়ে গেলে সেটা আগের দ্রবণে চলে যাবে, রয়ে গেলে সেটা আগের দ্রবণে চলে যাবে, আগের দ্রবণে চলে যাবে, রয়ে গেলে সেটা আগের দ্রবণে চলে যাবে, রয়ে গেলে সেটা আগের দ্রবণে চলে যাবে। সামনে চলে আয়। ওইখানে তিনজন বসে, এখানে ভাই এদিকে, আরো সামনে, আরো সামনে একটু জায়গাতে তো, একটু হাতে সরা, এখানে বসে, এখানে, এখানে বসে, এই সামনে বস, সামনে যেখানে জায়গা আছে ওখানে বসো। তিনজন যেখানে বসে এখানে বয়। আচ্ছা, যায় না, 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 আছে এই পাশে, তোর পাশে জায়গা আছে, এখানে বয়। তিনজন তো বসে, না বসো, তুই ওখানে বসে যা, পাশে জায়গা আছে, ওখানে বসে যা। ওকে না। আচ্ছা, এবার আয়। এই আচ্ছা, এই জিনিসগুলো আমাদের বইতে আছে, বই আছে না তোদের কাছে? তোরা এটা যেহেতু পরীক্ষায় তেমন একটা আসবে না, শুধু বুঝাটা দরকার। কি দরকার বল? আর এটা অ্যাডমিশনের জন্য, আর অ্যাডমিশনে থিওরি আসে না, কি আসে না বল? থিওরি আসে না, আসে কি বল? ম্যাথ আসবে। তো থিওরিটা বুঝা দরকার কি জন্য বল? ম্যাথটা ভালো করে করার জন্য। তো আমার টার্গেট থাকবে তোকে থিওরিটা এমন ভাবে বুঝিয়ে দেবো যাতে ম্যাথটা তুই ভালো করে পারিস। দ্যাটস ইট। জি স্যার, বল। মানে হচ্ছে কোন একটা ভেজাল একটা যৌগ আছে, ওটার মধ্য থেকে কোন একটা যৌগকে আমি আলাদা করে নিয়ে আসবো, এটা হচ্ছে দ্রাবক নিষ্কাশন। মানে হচ্ছে কোন একটা যৌগের মধ্যে, এই এদিকে দেখা, এই দাঁড়া, সহজে বলি, সহজে বলি। মনে কর কোন বাবার মেয়ে একটা বখাটের ছেলের সাথে পালায় গেছে, তাহলে বাবার মেয়েটা মনে কর হচ্ছে যে কি বল, তোর কাঙ্ক্ষিত যৌগ। আর ওই যার সাথে পালাইছে সে হচ্ছে ভেজাল, তো তারে ফাঁদে পড়ছি আর কি, মন অনেক বেশি দিয়ে দিয়েছে তারে। তো এখন দেখ, তাকে আমি আলাদা করতে চাই, তাই বাবা কি করবে, তার এমন একটা ক্লোজ ফ্রেন্ডকে তার ওই জায়গাতে নিযুক্ত করবে, যার সাথে যখন ওই মিশবে, মিশার পর ওই মানে যার ফাঁদে পড়ছে তার সাথে একসাথে মিশ্রিত হয়ে সে কি করবে, তাকে ভাগায় নেওয়ার চেষ্টা করবে। ওই ভাগায় যে আনার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় দ্রাবক নিষ্কাশন। তাহলে ওরা হচ্ছে মিশ্রণ, বখাটে ছেলে এবং হচ্ছে বাবার মেয়ে। তো তাকে আমি কি করতেছি, উপযুক্ত দ্রাবক, তার মানে তার কোন একটা বান্ধবী বা বন্ধুকে মিক্স করে দিলাম। তো মিক্স করে কি তাকে আমি আলাদা করার প্রক্রিয়ার নামই হচ্ছে কি বল, ওই 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 সম্পর্ক থেকে তাকে ছিনে আনার নাম কি বল, দ্রাবক নিষ্কাশন। ওই বাবার মেয়ে হচ্ছে আমার জন্য কাঙ্ক্ষিত দ্রাবক, কাঙ্ক্ষিত দ্রব। এবার বুঝছস? এবার তো বুঝে গেছস। তো তাহলে প্রশ্নের দিকে তাকা, দেখ মিশ্রণ থেকে, এখন তো বুঝছস, এগুলো বুঝবি আমি জানি, দেখ এগুলো বুঝবি। দেখ এদিকে তাকা, দেখ মিশ্রণ থেকে উপযুক্ত দ্রাবকের সাহায্যে, মানে উপযুক্ত বান্ধবীর সাহায্যে, তাহলে বাবার মেয়েকে মিশ্রিত হয়ে ওই ওই অপদার্থ থেকে বের করে আনার পদ্ধতিকে কি বলে বল? এখন কুল, বুঝছস তো? এখন বুঝছস তো? এগুলো কতগুলো নীতি মেনে চলে, যাকে নার্নেস্টের নীতি বলে। কি বলে বল? সেটা আমি করাবো। আমি আগে ভিডিওটা দেখাই, বাস্তবে ভিডিওটা দেখাই যে কেমনে ঘটনাটা করে। দাঁড়া, কিসে কিসে? আচ্ছা আমি বলে দেবো, দেখে দেখা। আচ্ছা ওয়েট, জি স্যার বল।
এগুলো সব আমার বইতে আছে, আমাদের বই আছে না, এই যে এটাতে আছে, দেখে দাও সবার লাস্টে 66 বিষয় কত বিষয় বল, এই যে দ্রাবক নিষ্কাশন কত বিষয় বল, সলভেন্ট এক্সট্রাকশন কত বিষয় বল, 66 বিষয়। বইতে একটু লিখে রাখ, মানে বইতে তো তোর কাছে বই আছে না, বইতে পাবে, সমস্যা নেই। আচ্ছা এবার আয়, এবার আয় কাহিনী আয়, আমি এখন ভিডিও দেখাবো, দেখ এদিকে দেখ, এটা হচ্ছে একটা দ্রাবক নিষ্কাশন। আমরা একটু ভিডিওটা একটু দেখবো, দাঁড়া এই কথা নেই, ভিডিওটা একটু দেখবো, দেখ এদিকে দাঁড়া, দাঁড়া একটু দেখ এদিকে দাঁড়া। We are going to wash the solution with water to remove impurities which are water soluble. The first step is to remove the magnetic stirring fee from the reaction flask. আচ্ছা আমি এখানে অনেক কাহিনী করবে, আমি এত কিছু কাহিনীতে যাবো না, আমি সরাসরি দেখাবো। এখন দেখ এখানে দেখ, এখানে উপযুক্ত দ্রাবক মিশ্রিত করার পর দেখ এদিকে দাঁড়া, particular volume that you need to work with. দেন আমি কি করলাম, এই যে দ্রাবক মিশ্রিত করছি, মিশ্রিত করে তারপর ঝাঁকবো, দেখ এই যে ঝাঁকবো, তাকে ঝাঁকবো, ঝাঁকলে এত তৈরি হবে, দেখ এদিকে দাঁড়া, এটাকে উপযুক্ত দ্রাবক মিক্স করছি, মিক্স করে কি করবো বল, ঝাঁকাবো, দেখ ঝাঁকাচ্ছি, তো ঝাঁকানোর পর দেখ আলাদা লেয়ার তৈরি হয়ে যাবে, কি তৈরি হবে, আলাদা লেয়ার তৈরি হবে, দেখ দেখ এই যে মিশ্রিত করতেছি, লেয়ারটা বুঝে নিস, কথাটা বুঝে নিস, দেখ এই লেয়ারটা যখন তৈরি হবে, দেখ এদিকে দেখা, লেয়ার তৈরি হয়েছে কিনা বল। এবার আমি লেয়ারটাকে আলাদা করে ফেলবো, দেখ আলাদা করে ফেলতেছি, দেখ আলাদা করতেছি, তো এই যে লেয়ারকে আমি আলাদা করবো, সেই লেয়ারের মধ্যে কিছু দ্রব ঢুকে কিছু মিশে গেছে, ওই মিশা যাওয়ার কারণে লেয়ার থেকে আমি আলাদা করে ফেলতে পারবো। তার মানে আমি যদি কথাটা বলি, দেখ এদিকে দেখা, আমি একটু দেখাই, আচ্ছা আমি এবার তোকে বলি, এই জায়গাটা একটু বুঝে নে, তোরা খেয়াল কর। এখানের মধ্যে এই যোগের মধ্যে প্রথমে আমার একটা কাঙ্ক্ষিত যোগ কত ছিল বল, এক্স নট ছিল, কি ছিল বল, এক্স নট ছিল। যখন আমি এই উপযুক্ত দ্রাবক মিক্স করছি, এই এক্স নটটা আগের যোগের কাছেও ছিল, পরে যে যোগ করলাম সেখানেও কিছু মিশ্রিত হয়ে গেছে, তাহলে এক্স নটটা বিভাজিত হয়ে গেছে না, বিভাজিত হয়েছে কিনা বল। যদি বিভাজিত হয় তখন এই আমার এক্স নটটাকে আমি আলাদা করতে গেলে সম্পূর্ণ এক্স নটকে আলাদা করতে পারবো, যতটুকু মিক্স করছি আমি, মিক্স করার পর এই এক্স নটটা, এই যে দ্রাবকটা আমি মিক্স করতেছি, বি দ্রাবকের মধ্যে কিছু দ্রবীভূত হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখন দেখ এটাকে পুরোটা আলাদা করে ফেললাম। তো আলাদা করে ফেললে ওর সাথে যা যা মিশছে সেটাকেই তো আমি এক্সট্রাক্ট করছি, তার মানে কি এই এক্স নটটা বিভাজিত হয়ে গেছে আমার দ্রাবক মিশ্রিত করার কারণে, কথাটা বুঝি নেই দ্রাবক। তাহলে এখানে বিষয়টা হচ্ছে কেমন, আমি তোরে মনে করলাম যে এর মধ্যে এক্স নটটা দ্রবীভূত আছে, তো এই উপযুক্ত দ্রাবক আমি বি মিশ্রিত করলাম, তো বি মিশ্রিত করলে আমার কাঙ্ক্ষিত দ্রব্য কোনটা বল, এক্স নট। তো তাহলে এই এক্স নটটা আর আগের মতো নাই, ওই আরেকজন এসে কি হয়েছে বল, দুটি একটা গান আছে ছোটবেলায় শুনছিলাম, শাবনূর, তারপর হচ্ছে রিয়াজ, তারপর আরেকটা কেন জানো, শাকিল খান, বিধি তুমি বলে যাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। তার মানে এই বিধি, এই ভদ্রলোক এখন বিপদে পড়ে গেছে, এর সাথে মিস, তখন এর কিছু মন দিতে হবে, এর কাছে তো আছে অলরেডি, তাহলে তার মনটা কি হয়ে যায় বল, এই হলো কাহিনী। এখন আমাকে বল, এই এক্সটা মনে করলাম এটার মধ্যে এক্স ওয়ান আছে, আর এটার মধ্যে তাহলে কতটুকু থাকবে বল, এক্স নট মাইনাস কত বল, এবার বুঝছস তো। তাহলে এই যে জিনিসটাকে আমি মিশ্রিত হয়ে যাওয়ার পর, এটা মিশ্রিত হয়েছে না, তো তাকে আমি এবার আলাদা করে ফেলছি, তাহলে আমি কতটুকু নিষ্কাশিত করছি বল, এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ানটা নিষ্কাশিত করছি, তাহলে অনিষ্কাশিত কোনটা আছে বল, বুঝেঙ্গা এই ব্যাপারটা, এটা কি বল, দ্রাবক কি বল, নিষ্কাশন। তাহলে একটু আমরা ভিডিওটা দেখি, পরে আমরা এটা দেখবো, আগে ভিডিওটা দেখি না, জি স্যার বল। ক্যালাসন তো বেটা অদক্ষেপ পড়ে, ক্যালাসিত হয়, নিচে জমা হয়, জমাটবদ্ধ হয়, কি রে ক্যালাসন জমাটবদ্ধ হয় না, গত ক্লাসে মিশ্রিত করা, এটা কি তরল দ্রবণ, কি যেমন বল। আচ্ছা এবার দেখ এদিকে দেখ, এখন দেখ, এখন আমরা আলাদা করবো, দেখ একটু দেখ। Now you should place an appropriately sized conical flask under the separator opening the tap to allow the lower layer to run out. একদম ভালো করে বুঝিয়ে দেব, টেনশন করিস না, ম্যাথ গুলো ভালো করে বুঝবি ইনশাআল্লাহ। Towards the tap so you are able to stop the flow once all of the lower layer এই যখন হবে তখন remember that in this case the lower layer was the aqueous layer. না আমি মিস হবে কেন, এই যে আলাদা করে ফেললাম। Remove this flask and place a second clean conical flask under the তার মানে কি বুঝছস, আলাদা করে ফেলছি না। এবার আলাদা করার পর দেখছস তো, যে আমরা ফ্লো চার্টের মধ্যে দেখ, এই যে পৃথক স্তর তৈরি হয়েছে, দেখছো কিনা, এই যে এই আলাদা করছি, জৈব স্তর আসছে কিনা। দেন এবার এটাকে আমরা কি করবো বল,
প্রক্রিয়াজাত করে ওই এক্সট্রাক্ট যেটা করব সেটাকে আমি আলাদা করব। বুঝতে পারছি কিনা? ফ্লো চার্ট আছে না একটা? ফ্লো চার্টে কতটুকু আছে দেখ, এইখানে দেখ ফ্লো চার্টে কতটুকু আছে দেখ, সবাই একটু দেখ ফ্লো চার্টের দিকে তাকা। ফ্লো চার্ট হচ্ছে এটা আমার ফ্লো চার্ট, এই যে ফ্লো চার্টে দেখ এই পৃথক স্তর পাইছি কিনা। তো যেটা আমি নিয়ে ফেললাম সেটাকে আমি আবার কি করলাম, বিশুদ্ধ করার আলাদা প্রক্রিয়া করলাম, আর যেটা আমার রয়ে গেছে সেটা আবার আগের ওই মূল দ্রবণে রয়ে গেছে। বুঝতে পারছি কিনা? তো ওইখান থেকে কিছু পরিমাণ এখানে দ্রবীভূত হয়ে যায়, ওই জিনিসটাকে আমি আলাদা করে কি করতে নিষ্কাশন করতে পারবো। এই হচ্ছে আমাদের মূল কথা, মানে দ্রাবক নিষ্কাশন জিনিসটা হচ্ছে এটা, কোন একটা উপযুক্ত দ্রাবক। এখন এই জিনিসটা নার্নেসের বন্ধন সূত্র মেনে চলে। কি মেনে চলে বল? নার্নেসের কি সূত্র বল? লেখ সবাই এবার লিখবি, কষ্ট করে একটু লিখতে হবে, সবাই একটু লিখবি, তার একটা লাইন লিখলে হবে সে লিখবি দ্রাবক নিষ্কাশনের মূলনীতি হলো নার্নেসের বন্ধন নীতি। লেখ সবাই লেখ, দ্রাবক নিষ্কাশনের মূলনীতি হলো, সবাই লেখ, দ্রাবক নিষ্কাশনের মূলনীতি হলো নার্নেসের বন্ধন নীতি। লেখ দ্রাবক নিষ্কাশনের মূলনীতি হলো, দ্রাবক নিষ্কাশনের, এই যে দ্রাবক নিষ্কাশনের মূলনীতি কি বলতো? মূলনীতি কি বল? নার্নেসের বন্টন নীতি, যে নার্নেস এর বন্টন নীতি, বন্টন নীতি। সবাই লেখ দ্রাবক, নার্নেস হচ্ছে এক ধরনের নাম, একজন বিজ্ঞানীর নাম। দ্রাবক নিষ্কাশনের মূলনীতি হলো নার্নেসের বন্টন নীতি। নার্নেস হচ্ছে একজনের নাম, দুইদার নগর নাম, মূর্ধন্য রফলা, দুইদার শয়ট, নার্নেস্ট ইংলিশ নাম। আবার একজনে জিজ্ঞেস করে স্যার ও কি বাংলা কথা বলতে পারতো? মানে ওর নাম নার্নেস কেন হলো, এটা আমি কেমনে কমু? একজনে জিজ্ঞেস করছে ওর নাম নার্নেস কেন, ওর আব্বা আম্মা রাখছে, আমার কি দোষ? আচ্ছা এবার দেখে এই কি বল, নার্নেসের কি নীতি বল? বন্টন নীতি। কথাটা বুঝে নিস, নার্নেসের কি নীতি বল? বন্টন নীতি। ফাইন, মাথায় ঢুকছে? গরম লাগতেছে? আচ্ছা এবার দেখ এদিকে দাঁড়া, এই নার্নেসের বন্টন নীতি হচ্ছে, দেখ এদিকে খেয়াল কর, এই ক্যারি যেগুলো বন্টন ধ্রুবক, এটা কি ধ্রুবক বল? বন্টন ধ্রুবক। এখানে ক্যারি সমান হচ্ছে বন্টন ধ্রুবক। লেখ এই যে বন্টন ধ্রুবক। তাহলে ক্যারি যেগুলো দেখ, এই ক্যারি ইজ ইকুয়াল টু এ দ্রাবকে দ্রবের, এই যে দ্রবের ঘনত্ব, বি দ্রাবকে দ্রবের ঘনত্ব। এখন বল এটা এর সাপেক্ষে কার বল? বি এর সাপেক্ষে কার বল? আচ্ছা তোরা কি প্রতিসরণের কতগুলো ম্যাথ করছিলি? মনে কর বাতাস থেকে পানিতে গেছে, তো যে প্রতিসারাঙ্ক হয় পানি থেকে বাতাসে গেলে কি হয়? উল্টে যায় না? উল্টে যায় কিনা? তাহলে ক্যাডির মান যদি একটু বুঝে নিস, ক্যাডির মান যদি এর সাপেক্ষে বি এর হয় তাহলে এ উপরে থাকবে, আর যদি বি সাপেক্ষে এর হয় উল্টে যাবে। তো তাহলে এখন ক্যাডির মান যদি 80 থাকে, তাহলে যদি বি এর সাপেক্ষে এর বলে তাহলে উল্টে যাবে না? 1/80 হবে। কথা তার মানে ক্যাডি এর মানটা ডিপেন্ড করবে কার সাপেক্ষে কার, এটা ডিপেন্ড করবে। এটাকে বন্টন নীতি বলে। নার্নেসে কি বলে বল? বন্টন নীতি বলে। নার্নেসে কি নীতি বলে বল? বন্টন নীতি বলে। এই যে ঘনমাত্রা, আমি ঘনমাত্রা না দিয়ে ঘনত্ব দিছি। ঘনত্ব কেন দিছি আমি বলতেছি, অবলিক ঘনমাত্রা দিতে পারি, ঘনমাত্রা অবলিক দিয়ে ঘনমাত্রা দে, অবলিক ঘনমাত্রা দে, যে ঘনমাত্রা আমি ধরে আলোচনা করতেছি। এবার আয়, আমি এখন তোকে বলতেছি, এবার তোরা কিভাবে লিখবি। মনে করি, দেখ সবাই লিখবি, দেখ মনে করি, দেখ এই মনে করি এ দ্রাবকের B1 ml এ x0 জৈব যৌগ, মানে কাঙ্ক্ষিত যৌগ, x0 দ্রবীভূত আছে, x0 গ্রাম দ্রবীভূত আছে, যে দ্রবীভূত আছে, এটা ধরে নিলি দ্রবীভূত আছে। কি আছে বল? এটা কি আছে বল? দ্রবীভূত আছে। হ্যাঁ, প্রথমে লিখবি দ্রবীভূত আছে। এবার দেখ সবাই খেয়াল কর, এখন কি মিক্স করবি বল বাইরে থেকে? বি। এখন লেখ এই যে এখন বি দ্রাবক যোগ করলে B2 ml, এই যে B2 ml যোগ করলে B2 ml, এটা B1 না, B2 ml। দেখ B2 ml যোগ করলে এই যে যোগ করলে
এক্স নটটাই যে এক্স নট নার্নেস্টের বন্টন নীতি অনুসারে বিভাজিত হয়ে যাবে। নার্নেস্টের বন্টন নীতি অনুসারে নার্নেস্টের বন্টন নীতি অনুসারে দ্রবীভূত হয়ে যাবে। বন্টন নীতি অনুসারে দ্রবীভূত হয়ে যাবে। দেখ দ্রবীভূত হয়ে যাবে, দ্রবীভূত হবে, হয়ে যাবে না দিয়ে হবে, দ্রবীভূত হবে। আচ্ছা এবার আমাকে বল, যখন তুই প্রথমে যখন বির অস্তিত্ব ছিল না, তাহলে এক্স নট শুধু কার ছিল বল, এর, মানে এটা যখনই বি আসছে তখন কি হয়ে গেছে বল, বিভাজিত হয়ে গেছে। তখন আর আগের মতো থাকবে, অনেকখানি বদলে গিয়ে কি যে একটা কাজ আছে না, তুমি কি আগের মতো আছো নাকি অনেকখানি বদলে গেছো, খুব জানতে ইচ্ছে করে। তাহলে কি বদলেই যাবে অনেকখানি, কেন বদলেবে বল। আচ্ছা এবার এই নীতিটা আমি একটু করে ধরে বলি, তার ওয়েট। এই মনে কর একদম সহজ উদাহরণ, মনে কর এ হচ্ছে আমি আর এক্স ওয়ান হচ্ছে আমার ছেলে, কথাটা বুঝে, আর বি হচ্ছে তার মামা, কথাটা বুঝে। এখন কথাগুলো বুঝে নে। এখন আমরা একটা বিয়ের অনুষ্ঠানে গেলাম, তো বিয়ের অনুষ্ঠানে গেলে যদি তার মামা না আসতো তাহলে ছেলেটা সবসময় আমার কোলে থাকতো, আমার সাথে থাকতো। কিন্তু যখনই তার মামা আসছে তখন আমার ছেলেটা কিছু সময়ের জন্য হলেও তার মামার কাছে যাবে। তাহলে আমার থেকে কি হয়ে গেছে বল, বন্টন হয়ে গেছে না, আমার থেকে বন্টন হয়ে গেছে না। এখন এই বন্টন নীতিটা কিভাবে, দেখ আমার সাথে তার সম্পর্কটা অনেক ভালো বিধায় আমার কাছে বেশি সময় থাকবে, কিন্তু তার মামার কাছে সম্পর্ক অপেক্ষাকৃত কম বিধায় অল্প সময় থাকবে। এটাই হচ্ছে বন্টন নীতি। তাহলে নিয়মটা কিভাবে নীতি হচ্ছে, মানে আমার সাথে যে পরিমাণ তার সম্পর্ক ভালো ওই অনুসারে ওর টাইমটা বিভাজিত হয়ে যাবে। তাহলে ও আমার কাছে বেশি থাকবে কেন, কারণ আমার সাথে তার সম্পর্ক বা দ্রাব্যতা বেশি। আর মামার কাছে কম থাকবে কেন, কারণ তার কাছে দ্রাব্যতা কম, মানে কম মিশে। কথাটা বুঝিনিস, ওই বিয়ের অল্প অনুষ্ঠানের সময় ওর পুরো সময়টা দুই ভাগে ভাগ হয়ে যাবে। তো এখন আমি মনে করলাম এই তাহলে মনে করি এখন দেখ এখন এই যে এখন দ্রাবকের এই যে দ্রাবকের B1 ml এ x1 দ্রব থাকে, মিশ্রিত থাকে। তাহলে এবার বল, এবং বি দ্রাবকের B2 ml, এটা বাইরে থেকে যোগ করতেছি B2 ml, তাহলে কত বল, এই x0 - x1 দ্রবীভূত থাকবে না। তাহলে এর মধ্যে থাকবে কত বল, x1, আর বির মধ্যে থাকবে বাকি কত, x0 থেকে x1। আচ্ছা এমন এটা হচ্ছে কি বকাটা ছেলে বলছিলাম যে মনে আছে তো, তার মানে সে হচ্ছে অরিজিনাল যার কাছে ছিল। তাহলে এই x1টা অনিষ্কাশিত পদার্থের পরিমাণ হবে না, x1টা কি হবে বল, আমার তো এই দুইটার মিশ্রণ থেকে তো এর মিশ্রণ থেকে তো আমি আলাদা করতে চাচ্ছি। তাহলে x1টা কি বল, অনিষ্কাশিত, মানে প্রথম মান নিষ্কাশনের পর অনিষ্কাশিত পদার্থের পরিমাণ। আর এটা কি বল, এই অংশটা কি হবে বল, প্রথমবার নিষ্কাশিত হয়ে গেছে। কার সাথে নিষ্কাশিত হয়েছে বল, বিয়ের সাথে। তার কথা কি বুঝতেছিস, মাথায় ঢুকছে কিনা বল না। তো তাহলে তোকে যদি প্রশ্ন করে অনিষ্কাশিত পদার্থের পরিমাণ কতটুকু, তাহলে আনসার কত হবে, x1 অনিষ্কাশিত এটা, আর নিষ্কাশিত কোনটা বল, মানে এটাকে আমি আলাদা করে ফেলছি, কত হচ্ছে এটা। তাহলে আমি নিষ্কাশনের উদ্দেশ্যে কি দিছি বল, বীজযোগ দিছি, কি দিছি বল, তো বির সাথে যা মিশছে সেটাই নিষ্কাশিত হয়েছে, আর এর মধ্যে যেটা আছে সেটা কি অনিষ্কাশিত। তাহলে বল কোন একটা যৌগ থেকে অনিষ্কাশিত পদার্থ বেশি থাকা কি ভালো না, ভালো না। অনিষ্কাশিত পদার্থ বেশি থাকা কি ভালো না, ভালো না। অনিষ্কাশিত পদার্থ কি থাকা ভালো বল, কম থাকলে আমার এটা এক্সট্রাকশন দিকটা ভালো হয়, কথাটা বুঝিনিস। নিষ্কাশিত বেশি হইলে ভালো, নিষ্কাশিত কি হলে ভালো, আর অনিষ্কাশিত পদার্থ কম থাকলে ভালো, কি থাকলে ভালো বল, কম থাকলে। বেশি থাকলে তো ভালো না, কম থাকলে কেন, কারণ নিষ্কাশন করে ফেলছে বাকিটা। আচ্ছা এখন আমাকে বল, এই নার্নেসের বন্টন নীতি অনুসারে দেখ, এই নার্নেসের বন্টন এখন এটা লিখছস না, সুতরাং লেখ, সুতরাং নার্নেসের বন্টন নীতি অনুসারে যে নার্নেস্টের বন্টন নীতি অনুসারে দেখ, বন্টন নীতি অনুসারে দেখ, নীতি অনুসারে নার্নেসের বন্টন নীতি অনুসারে তাহলে কি হবে বলতো, এই নার্নেসের বন্টন নীতি অনুসারে কি হবে বল, দ্রুত বল কি হবে বল। এই দেখ ক্যাডি ইজ ইকুয়াল, দেখ এই যে ক্যাডি ইজ ইকুয়াল টু, দেখ এই x1 বাই b1 আর কি হবে বল, এই x0 - x1 বাই b2 হবে, এরকম না।
তাহলে এটা কি গ্রাম পার এমএল না? কোন একক হয়েছে বল? এই যে গ্রাম পার এমএল হয়েছে। তাহলে মোল পার হয় না, কারণ মোল তো আমি জানি না। তাহলে গ্রাম পার এমএল একক হয়েছে। কি একক হয়েছে বল? গ্রাম পার। এখন এখান থেকে আমি x1 এর মানটা বের করব, দিয়ে আবার ক্যালকুলেশন কর, আমরা বের করব। দেখ তো বা দেখ, এবার বা দেব, বা দিয়ে দেখ ক্যারিটা গুণ করবে। দেখ এই ক্যারি আর এখানে হচ্ছে b2, আমি একটু ইয়াই করে ফেলি, b2 x0 মাইনাস x1, তারপর হচ্ছে ইজ ইকুয়াল টু x1 ডিভাইড বাই b1। আমার কিন্তু x1 দরকার, তাহলে আমি আলাদা করব। আলাদা করলে কিভাবে হবে দেখ, এদিকে দেখা, দেখ এই b2 টা আমি এখানে করলাম, দেন ক্যাডি x0 হবে মাইনাস এখানে b2 টা হবে এই ক্যাডি x1 হবে, ক্যাডি x1 ইজ ইকুয়াল টু x1 বাই b1। এবার এরকম হবে, দেখ এই ক্যালকুলেশন কর। এখন আমি পক্ষান্তর যদি করি, পক্ষান্তর করব, এই কি করব বল? পক্ষান্তর। দেখ পক্ষান্তর কিভাবে করতেছি একটু দেখ, এই কথা নাই। আমি যখন পক্ষান্তর করব, এখন দেখো পক্ষান্তর করে দেখতেছি, আমি পক্ষান্তর করতেছি। তাহলে পক্ষান্তর করলে বা আমি দেখ এদিকে দেখ, এই x1 বাই b1 প্লাস এখানে b2 আর ক্যাডি বাই কি বল x1, ক্যাডি x1 ইজ ইকুয়াল টু ক্যাডি x0 ডিভাইড বাই কত b2, এরকম হয়। দেখ এদিকে দেখো, ওকে ডান, এরকম হয়। এখন এখান থেকে x1 টাকে আমি কি করব? কমন নেব। দেখ x1 টাকে কমন নেব, বা দেব x1 টাকে যদি কমন নিই তাহলে 1 বাই b1 প্লাস ক্যাডি কি হয় বল? ক্যাডি কি বল? b2 হয়। বুঝিনি? এটা ওই পাশে গেলে সারাদিন দেখ, এটা তো এই পাশে কল্পনা করছি, এটা একই কথা না? x ইকুয়াল y যে কথা, y ইকুয়াল x একই কথা না? কি বুঝছ না মনে হয়? এটা বুঝিস কিনা বল? এটা না বুঝে তোরা ক্লাস 9 10 এ পড়া দরকার, কারণ অঙ্কের ঐকিক নিয়ম যদি না বুঝিস, পক্ষান্তর না বুঝিস, তাহলে তো সমস্যা। 6 7 এর পড়া এগুলো পক্ষান্তর। তোরা কি অটো পাস? b2 আর এখানে ক্যাডি x1। আচ্ছা এবার এই মামু, এবার দেখো খেলা হবে। দেখো এবার দেখো, এই বা যদি দিই, দেখ এদিকে দেখ, এই কথা না বুঝে নে, এই x1 টা যদি আমি দিই, এখানে যদি লসাগু করে b1 কি হবে বল? b2। তার এখানে b2 প্লাস kd b1, দেখ হয়েছে কিনা দেখ তো। তো যদি হয় তাহলে ইজ ইকুয়াল টু এখানে b2 হবে, আর এখানে x0 টাকে আমি আগে লিখি, ক্যারিটাকে পরে লিখি, বুঝার জন্য একই কথা। সাইজ আবার আগে কেন লিখছি এটা জিজ্ঞেস করবি, কেন বুঝছিস তো? আচ্ছা এবার হচ্ছে খেয়াল কর, এর দিকে তাকাও, বাদে সমান দে, বা দেওয়ার পর দেখ এই x1 ইজ ইকুয়াল টু b2 টা নিচে আসতেছে, x0 ক্যারি আসতেছে ইনটু b1, b2 টা কই যাচ্ছে বল? উপরে। আর এখানে হচ্ছে ক্যারি b1 প্লাস b2, আমি আগে পরে লিখছি, অসুবিধা আছে? অসুবিধা আছে কিনা বল? না। তো এবার b2 বিটা হারারে গিয়ে না বদ্দা গিয়ে না যায় না বদ্দা, বুঝছো না ওনারা কিভাবে হবে না? খিদা খাস সময় ঢোকাইলে আরে বা ফুরি খাইবার চাই। দেখো দিয়ে দাও। এখন আমাকে বলো এখানে কি হবে বলতো? মূল কনসেপ্টটা বলো, একটু কনসেপ্টটা বলবা। দেখো এই কনসেপ্ট হচ্ছে এখানে সহজভাবে মূল কনসেপ্টের দিকে তাকাও, এদিকে তাকাও। এই জায়গাতে আমাদের মেইন পয়েন্ট যেটা, সে হচ্ছে b2 কাটাকাটি গেছে কিনা বলো? এই কাটাকাটি গেছে কিনা বলো? একটু ভালো করে খেয়াল করো তো। কাটাকাটি যদি যায় তখন আমি এটাকে লিখতে পারি না? দেখো ক্যাডি b1 প্লাস b2, আর এখানে x0 টাকে আমি আলাদা করে ক্যাডি b1 লিখতে পারি না। এখানে ক্যাডি b1, এটা x0 টাকে আমি আলাদা কেন করতেছি আমি বলতেছি, দাঁড়াও। x0 টাকে আমি আলাদা একটু আলাদা রাখতেছি, কেন রাখতেছি বলতেছি, দাঁড়াও। এই x0 টাকে আমি আলাদা রাখতেছি, এই x0 টাকে আলাদা রাখতেছি কেন? তাহলে এখন আমার সূত্রটা মুখস্থ রাখা সহজ হবে। দেখো যে x0 মানে আদিটা, আর এখানে ক্যাডি b1, আর এখানে ক্যাডি b1 প্লাস b2। তাহলে b2 টা কি? যেটা আগে থেকে দিয়েছি, আর b1 টা হচ্ছে যেটা আগে থেকে ছিল, আর x0 টা মানে আগে থেকে দ্রব যেটা ছিল। তার মানে যে a যোগের আয়তন হচ্ছে b1, আর b যোগের আয়তন হচ্ছে কি বলো? b2। আর ক্যারিটা হচ্ছে বন্টন ধ্রুবক, কার সাপেক্ষে? কার? এর সাপেক্ষে b এর। আর বলো এর সাপেক্ষে কি বলো? b এর। কথাগুলো মনে রাখিও। দেখছি এই এর সাপেক্ষে b এর মাধ্যম, এর সাপেক্ষে এ উপরে b নিচে। দেখ মানে যেটা প্রথমে সেটা প্রথম, ওটার মধ্যে তুই ওইটাতে ডালছিস কোনটা বল? এর মধ্যে বি ডালছিস, তো এটা উপরে আছে বিটা নিচে আছে, এটা মাথায় রাখলে হবে।
সমস্যা নেই, বল, তোর মনে রাখতে পারলে হইলো। এখানে সে আর করে ফেলতেছে, এটা কি বলে, ওই যে পদার্থবিজ্ঞানের প্রতিসারাঙ্গ করে ফেলতেছে, আপেক্ষিকত চিন্তা করতেছি। আচ্ছা সমস্যা নেই, উপরে এ বাই বি আর কি বলে, এ বাই কি বল, বি, কথাটা বুঝে নিস। আচ্ছা এবার আমাকে বল, দ্বিতীয়বার যখন আমি নিষ্কাশন করব, কয়বার বল, তাহলে প্রথমবার নিষ্কাশনের পর অনিষ্কাশিত পদার্থের পরিমাণ x1, দ্বিতীয়বার নিষ্কাশন করতে গেলে আমাকে b2 পরিমাণ দিতে হবে, b2 ml দিতে হবে, তার মানে সমান পরিমাণ দিতে হবে, নাহলে অঙ্ক মিলবে না। তার মানে তুমি বি দ্রাবক যেটা মিশ্রিত করতেছো সেটা প্রতিবারে কয়বার করে দিও, কতবার, bml, মানে b2 ml করে দিতে হবে। মানে একবার নিষ্কাশন করে b2 কে আলাদা করে ফেলছো না, b2 যা দিছো তাই কি করছো আবার বলো, ঝাঁকানোর পর আবার আলাদা করে ফেলছো না, তো আলাদা করে মানে প্রথমবার নিষ্কাশনের পর b2 পরিমাণ কি আর থাকবে ওখানে? এবার আবার পুনরায় আমি নতুন করে কি যোগ করব বলো, b2 ml যোগ করব। প্রথমবার আমি নিষ্কাশন করছি, এবার আমি দ্বিতীয়বার নিষ্কাশন করবো, লেখো আবার প্রথমবার নিষ্কাশনের পর, এবার লিখবা প্রথমবার নিষ্কাশনের পর, এখানে সুতরাং লিখবা x1 = x1 টা কি বলো, এটা একটা সূত্র, হ্যাঁ, তারপর লিখবা এখন, এই যে লিখবা এখন প্রথমবার নিষ্কাশনের পর, প্রথমবার নিষ্কাশনের পর, প্রথমবার নিষ্কাশনের পর বি দ্রাবক b2 ml পুনরায় যোগ করলে, দেখো পুনরায় যোগ করলে তাহলে কত হবে বলতো, তখন আর x1 x2 হবে, তখন এখানে x1 হবে আর এখানে ক্যাডি b1 হবে, যে ক্যাডি b1, আর এখানে ক্যাডি b1 প্লাস b2, এই দেখো তখন এই সূত্রটা হবে। কেন? কারণ x0 টা তো তখন x0 থাকবে না, x1 আকারে থাকবে, কি আকারে থাকবে বলো, তাহলে এটা কি বলো, দ্বিতীয়বার নিষ্কাশনের পর অনিষ্কাশিত পদার্থের পরিমাণ, এই কি বলো তো, দ্বিতীয়বার নিষ্কাশনের পর অনিষ্কাশিত পদার্থের পরিমাণ, কথাটা মনে রাখিও, দ্বিতীয়বার নিষ্কাশনের পর অনিষ্কাশিত পদার্থের পরিমাণ, কথাটা মাথায় রাখলে সহজ হবে, দ্যাটস ইট। আচ্ছা এবার আসো, মাথায় ঢুকছে নাকি ঢুকে নাই বলো, ঢুকছে কিনা বলো না, কনসেপ্টটা ক্লিয়ার কিনা। আচ্ছা এবার আসো, x1 এর মানটা বসাও, মানটা বসালে তুমি দেখো x1 এর মানটা হলে কত হবে দেখো তো, তাহলে এই বা দাও, বা দিয়ে x2 দাও, এখানে x1 এর মানটা বসাও, x1 এর মান কত, x0 ইনটু কত বলো, এই x1 এর মান কত বলো, এই যে এটা পুরোটা না বলতো, এটা পুরোটা কিনা বল, আবার দেখ এখানে সূত্রের এটা আবার আছে, দেখ এটা আছে, আবার আগে থেকে আছে। তাহলে এখন আমাকে বল, কনসেপ্টটা বল, এদিকে দেখা, এটা আমি জাস্ট কার মানটা বসাইছি বল, x1 এর মানটা বসাইছি। তো এখন আমি যদি ইয়া করি, মানে চিন্তা করি, তাহলে আমি এইভাবে লিখতে পারতেছি না, দেখ এইভাবে লিখতে পারতেছি না, দেখ এটাকে কার, এটা আমি লিখলাম, লেখার পর দেখ এখানে হোল স্কয়ার দিলাম, হয় না? তাহলে সুতরাং x2 = এই x0 যেটা আছে এটা যতবার নিষ্কাশন করবে তত স্কয়ার, তত না, তাহলে n বার নিষ্কাশনের পর, সুতরাং n বার নিষ্কাশনের পর কত হবে বল, সুতরাং n বার নিষ্কাশন, যে n বার নিষ্কাশনের পর এবং x2 = কত হবে বল, x2 = কত হবে বল, এই xn = x0 into the carry b1, is a carry b1 plus b2 to the power n, এই হচ্ছে তোর সূত্র, মানে সূত্র আর কি, দেখ this is your সূত্র, we are looking forward to সূত্রুস, this is your সূত্র, পারবি? এখন আমাকে বল xn মানে কি বলতো, n বার নিষ্কাশনের পর অনিষ্কাশিত পদার্থের পরিমাণ, আর n মানে কি কতবার নিষ্কাশন করা হয়েছে, আর b2 মানে কত ml, প্রতিবার সমান সমান ml দিতে হবে, b2, বুঝতে পারছিস কিনা, সমান সমান দিতে হবে কিনা বল না, হবে কিনা বল না। আচ্ছা এবার আয়, থিওরি বুঝে গেছে না এখন, ক্যাডি মানে কি বন্টন ধ্রুবক, এই কি ধ্রুবক বল, বন্টন ধ্রুবক, ওকে ফাইন। এখন আমরা ম্যাথ করার ক্ষেত্রে আমি বুঝিয়ে দেবো, তারপর তোরা করবি, সহজ, একদম সোজা। দেখ প্রথমে সবাই লিখে হয়েছে না, আচ্ছা ফাইন, এবার দেখ আমি সবার যদি লিখে হয়, দেখ এদিকে দেখা, আমি প্রশ্নটা তোদের তুলতেছি, দেখ প্রথম প্রশ্ন তুলতেছি, দেখ প্রথমে প্রশ্নটা আমি আগে তুলে নিই, দেখ আমি প্রশ্নটা তুলতেছি, ভালো করে খেয়াল কর, এদিকে দেখা,
দেখ আমি প্রশ্ন তুলতেছি, তারপর তোমরা লিখবে, তারপর দেখ এদিকে দাও, সবার দিকে তাকা, প্রশ্নের দিকে তাকা, রেখে দিকে তাকা। প্রশ্ন কয়টা আছে বল? প্রথম না, এটা 1 গ্রাম হবে। এটা কি হবে? 1 কি হবে বল? গ্রাম। কি গ্রাম বল? 1 গ্রাম হবে। কয় গ্রাম বল? আচ্ছা এবার আয়, এই মনা কাহানি কার কি দেখ, 1 লিটার জলীয় দ্রবণে, তার মানে হচ্ছে B1 এর মান দেওয়া আছে, কত ml বল? 1000 ml। তুমি অঙ্ক কি দিয়ে করছো মনা? ml দিয়ে করছো। তা লিটার দেওয়া থাকলে তুমি ml এ নিবা, আর লিটারে নিলে ওইটারও লিটার নিতে হবে। কোনটারে বল? দ্বিতীয় যেটা মনা, x নট এর মান কত? 1 গ্রাম, মানে এটা তোমার কাঙ্ক্ষিত যৌগ। আচ্ছা যদি থাকে, এখন আসো, এই যে মনা, এই যে এটারে এই যুক্ত করে দিলা, ওই যে তোমার বান্ধবী একটা যেটা যুক্ত করে দিলা, কত ml যুক্ত করছো বলো? তাই এটা কত? B2 এর মান। কার মান বলো? B2 কিনা? আচ্ছা মনা, তাহলে এখানে CCl4 সহ ঝাঁকালে তাহলে কতটুকু এক্সট্রাক্ট হবে? নাম্বার 1 কোশ্চেন। কিন্তু মনা কেডির মান কি দিছে মনা? এই এটা যদি B হয় তাহলে B সাপেক্ষে না, মানে B আগে পরে, তাহলে কেডির মান কত হবে বলো? আমার এতক্ষণ B করছি আমরা, তখন 1/80 হবে। কত হবে বলো? কারণ পানি আমার উপরে, এ হচ্ছে এটা, পানি যদি এ ধরো, কেডি সমান কি বল? এ যোগে তার ঘনমাত্রা C1 আর B তে তার ঘনমাত্রা C2, রাইট? এরকম কিনা? তো এখানে ক্যাডির মান কত দিছে বল? বি, যে বি উপরে থাকবে, এ নিচে থাকবে, কথাটা বুঝছ নাই? এখানে দেখ, এটা বি, এটা এ। তো এখন আমাকে বল, এই বি বাই এ সমান যদি এটি হয়, এটা সমান এটি হয়, তো সুতরাং আমাকে বল এ বাই বি সমান কত হবে বল? 1/80। তাহলে এই ক্যারির মান 1/80 লিখে এ বাই বি লিখে অসুবিধা আছে? বুঝেন নাই মনা বুঝছেন? তাহলে কিছুক্ষণ আগে যদি কইছি আমি এর সাপেক্ষে বি না বি সাপেক্ষে এ, এটা না দেখলে কি অঙ্ক হবে? ইউ হ্যাভ টু চিন্তা করতে হবে। আচ্ছা নো টেনশন, ডু বুদ্ধি। আমাদের সূত্রতে আমরা কি পড়ছিলাম? যে এর মধ্যে বখাটে ছেলে, তার মধ্যে এটা আছে, সূত্র কি আছে এটা বলতে হবে কেন? এখন কাকে নিযুক্ত করতেছিস বল? CCl4 কে, তার সাথে মিশে বাইলমারি এটারে আলাদা করে দিব, আয়োডিন আলাদা করবো, কথা তো এটা। তাহলে এটা বি কোটা? এটা। তো এখন আমি যদি সূত্র লিখি, ক্যারি লিখি, তাহলে উপরে C1 Cl লিখবো, আর নিচে কি লিখবো বল? Cb। কথাটা বুঝে নে। তো এখন আমার সূত্রটা যখন আমরা এটা সূত্র যদি আমি ক্যালকুলেশন করি, কিছুক্ষণ আগে আমরা পাইলাম x0, তারপর ক্যাডি B1, তারপর কি পাইছি বল? ক্যাডি B1 প্লাস B2। এটাই তো এটা এই অঙ্কের জন্য করছি, কিন্তু এই ক্যাডির মানটা মনা এটা উল্টে দিছে না, তখন তোকে বলছে এটার সাপেক্ষে এটা বলছে, কথাটা এরকম না? এটা আগে তো, তাহলে এখন আমি এটা এরকম যদি করতে হয়, তখন ক্যাডির মানটা উল্টে যাবে না? 1/80 হবে না? কারণ আমার এ হচ্ছে প্রথমে থাকবে, বি পরে থাকবে, কথাটা এরকম না? কিন্তু এখানে দিছে কি বল? বি আগে। তাহলে আমার সূত্র তো আমার এটা মুখস্থ সূত্র, তাহলে আমাকে কি হতে? ক্যাডির মানকে চেঞ্জ করতে হবে না? তুই এটা লেখার পর সুতরাং লিখবি, যে সুতরাং এই ক্যাডি, যে ক্যাডি পাশে দিয়ে লিখবি এর সাপেক্ষে পানি, যে পানি ও CCl4, এটা তখন ইজ ইকুয়াল টু 1/80 দিবি, কথাটা বুঝতে পারছি? তখন এটার মান যদি এটা আর এটার জন্য যদি মান 80 হয়, তাহলে এটা আগে এটা পরে, যদি এটা 1/80 হবে, তো 1/80 এর মানটা এখান দিয়ে 1/80 লিখে দিবি, পারবি না? তো পারার পরে তোকে যেটা বের করতে বলছে, x1 এর মানটা কত বের করতে বলছে, কার মান বের করতে বলছে? x1। তো আমাদের সূত্র কি? এটা x1 ইজ ইকুয়াল টু, এই যে x1 ইজ ইকুয়াল কি x1 না? এটা সময় x1 না? এই x1 এর মানটা, ক্যারির মানটা কত বসাবি বল? 1/80 বসাবি। কত বসাবি? বসানোর পর ক্যালকুলেশন কাটাকাটি করলে 0.2 আসবে। কত আসবে বল? প্রশ্ন লিখ, তারপর অঙ্ক কর। প্রশ্ন লিখো, এই প্রশ্ন অঙ্ক করতে, প্রশ্ন লিখো, তারপর অঙ্ক করবো। আমি অঙ্কটা দেখা দিচ্ছি, বল। কেডি কার সাপেক্ষে কি বল না? বি আগে না এ আগে বল না? তো বি আগে হলে ক্যাডির মান উল্টে যাবে না? বুঝি নেই তো, এ কোনটা বল? তুই বুঝিস নেই?
জল মানে কি এ পানি এনে দিই না পানি পানি দিছে তো তো তাহলে এটা আগে থাকার কথা না আছে কোথায় তো পরে হলে তাহলে ক্যারি সমান কত হবে উল্টে যাবে না বুঝছ নাই এটা পরীক্ষা এইচএসসি পরীক্ষা আসতো শুন এত সুন্দর করে কেউ পড়াবে না জানিস এগুলো কলেজের টিচাররা স্টেপ করে তারপর হচ্ছে অন্যান্য ভাইয়ারা এগুলো তো গভীরভাবে এভাবে চিন্তা করে না তারা কি করবে জানিস এই সূত্রটা লেখে এটা সূত্র মুখস্থ দেখিস অ্যাডমিশনে ভাইয়ারা করাবে যে এই তোর ডাইরেক্ট মুখস্থ তোর বসায় দেবে মান বাসার তুমি ঠাড়া মুখস্থ করে ক্লাস নেওয়ার আগে দিয়ে আসি সেই লেভেলে মুখস্থ করে ডাইরেক্ট মুখস্থ করে তারপরে ফলাফল দিতে না স্যার কিন্তু তোকে বেসিক না বুঝে তুই তো জিনিসটা কষ্ট না করিস না তোর সামান্য এর সাপেক্ষে বি সাপেক্ষে বুঝাইতে আমার কষ্ট হয়ে যাচ্ছে আর তুই বলতেছিস যে পৃথিবী দাঁড়া অঙ্গটা করে দিচ্ছি দাঁড়া প্রশ্ন লিখিস নাই এখন ঠিক আছে এই একশো মানে হচ্ছে 1 গ্রাম কত গ্রাম বল 1 গ্রাম হবে প্রথম হয়ে গেছে ওই সূত্র এটা প্রথমবার বিটুর মানটা কত হবে বল 50 হবে ক্যারির মানটা কত হবে স্যারকে বল তো সুতরাং এই যে পানিও এটার বন্টন গুণাঙ্ক ক্যারি সমান কত হবে বল 1/, যে পানিও এর বন্টন সুতরাং দিয়ে এটা দিয়ে 1/80 সমান এত হবে দ্যাটস ইট ক্যারির মানটা চেঞ্জ করবি দ্যাটস ইট এখানে x1 দিছে xm না দিয়ে x1 দিস x1 দিলে বেস্ট হবে x1 আচ্ছা এটা অবশিষ্ট আছে তার মানে এটা অনিষ্কাশিত তাহলে নিষ্কাশিত কতটুকু হবে 1 থেকে কত হবে বল মানে যেটা আনসার বের হবে সেটা হবে অনিষ্কাশিত পদার্থের পরিমাণ তাহলে নিষ্কাশিত কতটুকু হবে বল স্যারকে 1 থেকে 1 ছিল না অবশিষ্ট আছে 0.2 তাহলে 0.8 কে অবশিষ্ট ইয়া থাকবে নিষ্কাশিত হবে তো তাহলে আমরা জানি যে নিচে থাকবে অরিজিনালটা উপরে থাকবে কি যেটা নিষ্কাশিত হয়েছে ইনটু 100 ইজ হলো এত % নিষ্কাশিত হয়েছে ছিল কত বল 1 গ্রাম নিষ্কাশিত হয়েছে 80 গ্রাম সরি 0.8 গ্রাম তাহলে কত পার্সেন্ট 80% না কথা এটা আগে বের করছি আচ্ছা করো অঙ্ক করো ধরো যারা পারবি না তারা এখান থেকে দেখে দেখে করে ফেল কি করবি আর বুঝে ভালো করে বুঝে কর বুঝছিস নাকি বুঝিস নাই খ নাম্বারটা আরো সহজ আমি বুঝিয়ে দেবো খ নাম্বারটা বুঝিয়ে দেবো ক নাম্বারটা বুঝছে আর খ নাম্বারটা আমি বুঝিয়ে দেবো 50 ml একবার দিছে 50 ml কয়বার দিছে একবার দিছে নাম লিখিস নাই তো নাম কি নাম লিখিস নাই নাম কি রনি না পুরো নাম এই আনসার কত বেরিয়েছে বল 0.2 বেরিয়েছে কত বেরিয়েছে বল এখানে অ্যাকচুয়ালি মানে কোনটা কি সেটা বোঝাটা ইম্পর্টেন্ট আচ্ছা এবার আয় স্যার 50 ml একবার দিছি কয়বার দিছি এখন যদি আমি 10 ml করে 5 বার দিই তখন বল বিটুর মান কত হবে 10 বিটুর মান কত হবে বল 10 আর পাওয়ার কত হবে 5 দ্বিতীয় কোশ্চেনটা সেটাই বলছে দেখ 50 ml কে এটা না দিয়ে 10 ml করে কয়বার দিবা 5 বার ক্যারি মান তো কনস্ট্যান্ট জানো তো তখন তুমি দেখ এটা বেরোবা তখন দেখবা যে এটা পার্সেন্টেজ আরো বেড়ে গেছে দেখো এইদিকে দাও এটা দ্বারা করিস আমি এই এটা তখন দেখ এটা B2 সমান কত হয়ে যাবে বল 10 কত হবে আর পাওয়ার কত হবে বল 5 তো তখন মানটা কত অবশিষ্ট থাকবে বল তার মানে আরো কম না তার মানে একবারে বেশি দেওয়া ভালো নাকি অল্প অল্প করে বারবার দেওয়া ভালো কারণ নিষ্কাশনের পরিমাণ বাড়বে এই কারবারে বল নিষ্কাশনের পরিমাণ দেখিস তুই কারো খুশি করতে গেলে একসাথে অনেক কিছু দিলে আর মনে থাকে না প্রতিদিন অল্প অল্প করে দিলে মনে থাকে তখন এটার ইফেক্টিভনেসটা বাড়ে পার্সেন্টেজটা
পার্সেন্টে পরে নিবা, মানে অনিষ্কাশিত যেটা থাকবে সেটা পরপরই তুমি নিষ্কাশিত কত হয়েছে বের করবা। তো ছিল কত, নিষ্কাশিত কত হয়েছে ইন্টু 100%, দিস ইজ পার্সেন্টেজ। না না নিতে হবে না, যদি না মানে নিলে ভালো। এখন ওইটাতে 80% পাইছো, ওইটাতে কত পার্সেন্ট পাইছো, তাহলে কোনটা ভালো? মানে অল্প অল্প করে কয়বার দেওয়া ভালো বল, বুঝছ না মনে হয়? দেখ আমি বলি, আগে দিয়ে 50 ml একবারে দিয়ে দিয়েছিলাম, অঙ্কটা কিন্তু দুইবার করা হয়েছে, কয়বার বল? একই অঙ্ককে দুইটা ফর্মুলা করা হয়েছে, একটা হচ্ছে 50 ml একবার দিয়ে দিছি তখন একটা হিসাব, আবার দ্বিতীয়বার কি করছি বল, ওই সেম মানে 10 ml কয়বার দিছি, তো দেখলাম যে ইফেক্টিভনেস কোনটাতে বেশি, 10 ml করে কয়বার বেশি বল, কয়বার 5বার। কেন বল? পার্সেন্টেজটা কি হবে বল, বাড়বে, নিষ্কাশনের পার্সেন্টেজটা বাড়বে আর অনিষ্কাশিত পথের পরিমাণটা কমবে। এই বুঝছস না বল না, দিস ইজ কল কার নীতি, দাবার নিষ্কাশন না। এই শুন, টার্ম গুলো বুঝবি, কি বুঝবি বল, বাবা কি বুঝবি? আচ্ছা তো এটা কর, এই কর, এটা করছিস, কর কর কর, খাবে কর। করে না, করি ফেল না, দেখতেছ না বড় করবো, দাঁড়া বড় করতেছি। এ বুঝছিস তুই পিছনে, বুঝতেছিস? নাকি আমাকে করতে করে দিতে হবে? বুঝোস নাই? কে যেন বুঝি নাই বলছে? আচ্ছা বুঝছস, তুই বুঝছস? এই মেডিকেল যাদের টার্গেট বলে যাচ্ছে, এটা এটা আসবে না। আর যাদের কি টার্গেট বল, ইঞ্জিনিয়ারিং টার্গেট, তাদের জন্য এটা করতে হবে। এখানে কিছু নাই তো, ঝামেলার কিছু নাই। ক্যাডির মান জানা, B1 এর মান জানা, B2 এর মান জানা, টু দি পাওয়ার কয়বার, একবার না 5বার। এই ক্যাডির মান কত, এর সাপেক্ষে বি না বি সাপেক্ষে ড্যাশ, এটা দেখবি, বুঝছ মনে হয়? এই এটা কি অবশিষ্ট আছে, তাহলে বাকিটা অর্ডে গিয়ে দে। নিষ্কাশন করছস তো কতটুকু করছস বল নিষ্কাশন? লাস্টের লাইনে তোর ছিল 1 গ্রাম, নিষ্কাশন করছস কত গ্রাম? 8 গ্রাম। হ্যাঁ 0.1 রয়ে গেছে, হ্যাঁ 0 মুরব্বি, সোনামণি সোনামণি, বসো বসো, নতুন নতুন, বুঝছস তো? বল বুঝিনি স্যার। আচ্ছা বলি না, এই দাঁড়া দাঁড়া, আমার নিষ্কাশন করছি এই দাঁড়া, পার্সেন্টেজ কেমনে বের করে, যতটুকু আছে আর কতটুকু ছিল কিন্তু 100 ছিল কত, 1 গ্রাম, 1 গ্রাম, আর ইয়া কত নিষ্কাশিত কত, 0.8 into 100, 30%। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে কি এটার ব্যাপারে কি ডায়লগ হইতে পারে? নাটক কম করো প্রিয়। আচ্ছা দেখাচ্ছি দাঁড়া, এটা বুঝছিস কিনা বল না। এই আমরা আসলে মজা করে পড়ি, কারণ জিনিসগুলো মাথায় রাখতে পারলে মজা, মাথা না রাখতে পারলে অনেক কঠিন মনে হবে, বুঝছিস? বুঝছ না মনে হয়, এখন বুঝতেছিস? এই এবার দ্বিতীয়টা করবি না? এই আচ্ছা দ্বিতীয়টা কি কাজ, কি বল, দ্বিতীয়টা কাজ কি বল? শুধু বিটুর মান কত, 10 হবে বিটুর মান, আর n এর মান কত হবে, 5। তখন দেখবে যে xn এর মানটা অনেক কম হবে, তাহলে নিষ্কাশনের পরিমাণটা কি হবে বল, বেশি হবে। ফলে এই তোকে যদি প্রশ্ন করি কোনটা বেশি সুবিধাজনক, দ্বিতীয়টা, দ্বিতীয়টা। কোনটা সুবিধাজনক বল, পারবি তো ইনশাআল্লাহ বল। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। কোনো করে দেন, এই এই উপরে